Morning, my beloved students of class 5. Today we will read about the lesson 7, page number 75, the second unit of the rebel poet. আগের দিন আমরা যেহেতু ফার্স্ট ইউনিট পড়েছি এবং আলোচনা হয়ে গেছে, আজকে আমরা দেখো পেজ 77 ৭৭ পাতায় যে সেকেন্ড ইউনিটটা রয়েছে সেই সেকেন্ড ইউনিটটা আজকে আমরা পড়ব, একটু আলোচনা করব। দেখো, লেটস কন্টিনিউ। আচ্ছা, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, বলছে আঙ্কেল রহিম রুমে ঢুকলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন, তিনি তাদের বাবা এবং ছেলের মধ্যে, ফাদার আর প্রীতমের মধ্যে যে কথোপকথন হচ্ছিল তার মধ্যে যোগদান করলেন। প্রীতম জিজ্ঞাসা করছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? আচ্ছা, কুমুদরঞ্জন কি তাকে অনুপ্রাণিত করেছিলেন কবিতা লেখার ক্ষেত্রে? মানে নজরুলকে কি অনুপ্রাণিত করেছিলেন? তো ফাদার কি বলছেন? ইয়েস, হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। কুমুদরঞ্জন মল্লিক তো অবশ্যই তাকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু নজরুল আরও কয়েকজনের দ্বারা ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত হয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন। তারা হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খৈয়াম, এদের দ্বারাও তিনি কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। ঠিক আছে, তো যদি প্রশ্ন করা হয় কে ইনফ্লুয়েন্স করেছিল, তাহলে হু ইনফ্লুয়েন্স নজরুল টু রাইট পোয়েমস, তাহলে আমরা অ্যান্সার কি দিতে পারি? কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। ঠিক আছে, নেক্সট আঙ্কেল রহিম। আঙ্কেল রহিম এখন কি বলছে? ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? আচ্ছা, তুমি কি জানো যে নজরুল ব্রিটিশের অধীনে যে সৈন্যবাহিনী বা আর্মি ছিল তাতে যোগদান করেছিল? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি ছিলেন বাংলা যে সৈন্যবাহিনীর দল 49 নাম্বার হচ্ছে কি 49, তার মধ্যে তাতে তিনি ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, এই সৈন্য দলটা বা সৈন্যবাহিনীটা মানে এই আর্মিটা বাতিল করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। ডিসব্যান্ডেড মানে বন্ধ করে দেওয়া হয়েছিল এই 1920 সালে। সো হি কেম টু ক্যালকাটা, তাহলে তিনি সেই দলটা ছেড়ে কোথায় এলেন? কলকাতায় চলে এসেছিলেন। ফাদার তখন কি বলছেন? অ্যাট দ্যাট টাইম, সেই সময় কি হয়েছে? ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ভারতীয়রা তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। নজরুল প্রোটেস্টেড, নজরুলও প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, এই ব্রিটিশ সরকারের নিষ্ঠুরতা, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি তার নিজস্ব উপায় বা নিজস্ব পদ্ধতিতে, ইন হিজ ওন ওয়ে, নিজস্ব পদ্ধতিতে। প্রতিবাদের পদ্ধতি তো বা মাধ্যমটা সবার তো এক হতে পারে না, কেউ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, লড়াই করেছিলেন, আর কেউ লেখনীর মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন, মানে লেখালেখি করে তাদের প্রতিবাদটাকে তুলে ধরেছিলেন। তো নজরুল তাদের মধ্যে একজন। In fact, he also started writing poems, essays and songs to voice his protest. প্রকৃতপক্ষে কী হয়েছিল না, তিনি শুরু করেছিলেন কিছু লিখতে, সেই লেখাগুলো কি কবিতা লিখতে শুরু করেছিলেন, এসেজ রচনা লিখেছিলেন, অ্যান্ড সংস এবং গান রচনা করেছিলেন টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের স্বরটাকে তুলে ধরার জন্য। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন ভারতবর্ষের বিদ্রোহী কবি। তাহলে এই জন্য নজরুলকে কি বলা হয়? রিবেল পোয়েট, বিদ্রোহী কবি, কারণ তিনি তার লেখার মাধ্যমে বা তার লেখনীর মাধ্যমে কি করেছিলেন? তার প্রতিবাদটাকে তুলে ধরেছিলেন। প্রীতম তখন বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি সত্যি এত কিছু জানতাম না বা কম জানতাম। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসন টু হিজ সংস। বাবা প্রীতমকে বলছে যে তোমার পড়া উচিত তার কবিতাগুলো। কি কবিতা? কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী, এবং তার গানগুলোও অবশ্যই শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, এখন ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলের এই সমস্ত লেখাগুলো ইনস্টিগেট মানে প্ররোচিত করতে পারে, কাদেরকে প্ররোচিত করেছিল? ভারতের এই স্বাধীনতা সংগ্রামীদেরকে, ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীদেরকে প্ররোচিত করেছিল তার এই রাইটিংগুলো, লেখাগুলো। তো এটা দেখে তারা তো খুব ভয় পেয়ে গিয়েছিল।
যে এর লেখা তো বেশ এদেরকে ইন্সপায়ার বা অনুপ্রাণিত করছে, উদ্বুদ্ধ করছে, তো কি করা যায়? তাহলে প্রীতম বলছে কি হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তখন না হচ্ছে ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশরা তো এটা দেখে কি করবে, চুপ করে বসে থাকবে না, তা কিছু তো স্টেপ নেবেই, তো সেটাই তারা করেছিল। আঙ্কেল রহিম বলছেন কি দ্য ব্রিটিশ গ্রুপ পার্টার্ব, ব্রিটিশরা বিচলিত হয়ে গিয়েছিলেন, ওরিড মানে হচ্ছে একটা চিন্তিত হয়েছিলেন, তারা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন, একটা বিচলিত হয়েছিলেন যে কি করা যায়, এটাকে তো এই মানুষটাকে তো থামাতে হবে, এনাকে থামাতে হবে, এই লেখাগুলো কিভাবে বন্ধ করা যায়। তাহলে তারা নানা রকম অপশন বা উপায় না হচ্ছে খুঁজে বের করতে লাগলেন। তো কি হয়েছিল, তারই আউটকাম কি হয়েছিল না, ফাদার বলছেন ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে এ পোয়েম। তাহলে 1922 সালে নজরুল একটা ম্যাগাজিন লেখা শুরু করেছিলেন, যেই ম্যাগাজিনটার নাম ছিল ধূমকেতু, এবং সেখানে তিনি প্রকাশ করেছিলেন তার একটা কবিতা, সেই কবিতার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। আঙ্কেল রহিম দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু, ব্রিটিশরা কী করলেন, হানা দিলেন না সেই তার ধূমকেতুর অফিসে। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রীতম হোয়াট হ্যাপেন দেন, তারপর কি হলো? ফাদার হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, তাকে তারপর হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং, এবং সেখানে তিনি তার অনশন শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, এটা ছিল তার ব্রিটিশ অত্যাচার, টর্চার মানে অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদের পদ্ধতি বা পথ। প্রীতম ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার, আচ্ছা বাবা তিনি কতদিন অনশন করেছিলেন? ফাদার হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, তিনি 1 মাসেরও বেশি সময় ধরে অনশন রেখেছিলেন। মোর দ্যান এ মান্থ মানে হচ্ছে 1 মাসেরও বেশি। ইন ডিসেম্বর 1923, 1923 সালের ডিসেম্বরে হি ওয়াজ রিলিজ ফ্রম জেল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রীতম থ্যাংক ইউ সো মাচ ফাদার, খুব খুব ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন, এখন আমি পারবো কারার ওই লৌহ কপাট গানটা করতে উৎসাহ এবং একটা আবেগ বা একটা ভালোবাসা নিয়ে, একটা আবেগ নিয়ে এবং উৎসাহ নিয়ে আমি এই গানটা করতে পারবো। আই এম সো প্রাউড, আমি সত্যিই গর্বিত দ্যাট এ টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, যে টিচার আমাকে গান গাওয়ার জন্য নির্বাচিত করেছেন, বাছাই করেছেন বা বেছেছেন। আঙ্কেল রহিম দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে কই তুমি গান করো আমরা শুনি। উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও না হচ্ছে তোমার সাথে গান করব। এবার দেখো কিছু এখানে ওয়ার্ড মিনিং না হচ্ছে দেয়া আছে, ঠিক আছে। এখানে বইতেও কিছু ওয়ার্ড মিনিং আছে, দেখবে যে ডিসব্যান্ডেড যেমন দেয়া আছে, ডিসব্যান্ডেড হচ্ছে কি ব্রোকেন আপ, মানে ভেঙে দেওয়া হয়েছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাকে বলা হচ্ছে কি ডিসব্যান্ডেড। আচ্ছা এরপর আছে রিবেল, রিবেল মানে হচ্ছে পারসন হু ফাইটস এগেনস্ট অথরিটি, তাহলে হচ্ছে বিপ্লবী বা বিদ্রোহী। ইনস্টিগেট হচ্ছে কি আর্জ টু অ্যাক্ট, মানে হচ্ছে প্ররোচিত করা। তারপর হচ্ছে কি পার্টার্ড, পার্টার্ড মানে হচ্ছে কি ওরিড, ওরিড মানে হচ্ছে কি বিচলিত হয়েছিল, চিন্তায় পড়েছিল, এই যে পার্টার্ড হচ্ছে ওরিড। রেড হচ্ছে কি না সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ। ফাস্টিং হচ্ছে গোয়িং উইদাউট ফুড, মানে হচ্ছে অনশন রাখা। জিল তো হচ্ছে গ্রেট এনার্জি। প্যাশন হচ্ছে ডিপ লাভ। এছাড়া হচ্ছে কি ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে যেটা পাস্ট অফ ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সের পাস্ট ফর্ম হচ্ছে ইনফ্লুয়েন্স, যেটা হচ্ছে ইমপ্রেস করা। অপারেটস হচ্ছে কি যেটা হচ্ছে পারফর্ম করা। আচ্ছা তারপর হচ্ছে প্রিপেয়ার, প্রিপেয়ার মানে রেডি যেটা। প্রোটেস্টেড হচ্ছে পাস্ট ফর্ম অফ প্রোটেস্ট, মানে হচ্ছে অবজেক্ট যেটা প্রতিবাদ করা। ক্রুয়েলটি হচ্ছে কি যেটা হচ্ছে ব্রুটালিটি। ইনস্টিগেট তো বলেইছি আগে। আর্জ টু অ্যাক্ট মানে প্ররোচিত করা। ব্যান্ড হচ্ছে নট অ্যালাউড, অনুমতি দেওয়া হয়নি বা বন্ধ করে দেওয়া হয়েছিল। রেডেড তো বললাম পাস্ট ফর্ম অফ রেড। সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ, প্রিজন হচ্ছে জেল। ফাস্টিং হচ্ছে গোয়িং উইদাউট ফুড, অনশন রাখা। টর্চার হচ্ছে টর্মেন্ট। আচ্ছা জিল তো গ্রেট এনার্জি। প্যাশন হচ্ছে ডিপ লাভ। এবার দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনের সম্পর্কে আমরা একটু দেখি বা কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। অ্যাক্টিভিটি 3 কী দেওয়া আছে?
টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তাহলে ফার্স্টে আছে কি নাম্বার 1, হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইয়ুথ, তার কবিতাগুলি ইন্সপায়ার্ড করেছিল ইয়ুথদেরকে। অপশন এ, টু ফাইট দ্য ব্রিটিশ, বি, টু হেল্প দ্য ব্রিটিশ, সি, টু টক টু দ্য ব্রিটিশ। তাহলে অ্যান্সার ইজ অপশন এ, টু ফাইট দ্য ব্রিটিশ। নেক্সট, এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, অপশন এ, খেয়াপাড়ের তরণী, বি, প্রশ্ন, সি, বোধ। তাহলে দ্য অ্যান্সার ইজ অপশন এ, খেয়াপাড়ের তরণী। নেক্সট, নজরুল ওয়াজ কল্ড, অপশন এ, দ্য ফায়ারি পোয়েট, অপশন বি, দ্য রিবেল পোয়েট, অপশন সি, দ্য ইন্সপায়ার্ড পোয়েট। দ্য অ্যান্সার ইজ অপশন বি, দ্য রিবেল পোয়েট। নেক্সট, activity 4, write T for true and F for false statements in the given boxes। তাহলে এখানে সঠিকটার পাশে, সঠিক সেন্টেন্সের পাশে বা স্টেটমেন্টের পাশে টি লিখতে হবে, আর যেটা ভুল সেটার পাশে এফ লিখতে হবে। তো ফার্স্টে কি আছে, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে পাশে কী হবে, টি হবে, ট্রু এটা। নেক্সট, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, এটা অবশ্যই ফলস হবে। নেক্সট, ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, ট্রু হবে। নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, ট্রু হলো। লাস্ট, নজরুল ফাস্টেড ফর 30 days, এটা কিন্তু ফলস হবে। ফলস এই কারণে হবে, তিনি মোর দ্যান এ মান্থ, মানে 30 days-এ তো একটা মান্থ হয়, তাহলে 1 মান্থেরও বেশি কিন্তু তিনি ফাস্টিং রেখেছিলেন, তাহলে এটা কিন্তু অবশ্যই ফলস হবে। আচ্ছা, নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজে কি আছে দেখা যাক। তাহলে নেক্সট পেজে দেখো, অ্যাক্টিভিটি 5-এ এখানে কি আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে চারটাকে ফিল আপ করতে হবে, ইয়ার দেওয়া আছে আর পাশে ইভেন্ট আছে। তাহলে প্রথমে কিন্তু ইয়ারটা দেওয়া আছে 1910, 1910 সাল। ইভেন্ট কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল, তাহলে আমরা পেজ 76-এ চলে যাই। সেখানে দেখো, ইন 1910-এ কী হয়েছিল, নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। নেক্সট, ইভেন্ট আছে কি, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। এখানে নেক্সট আছে কি, ইভেন্ট দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। ইয়ারটা তাহলে কত, ইয়ারটা দেখতে হবে। তাহলে আমরা পেজ 77-এ চলে যাই। কি আছে দেখো, এখানে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, সালটা কত আছে, ইন 1920। তাহলে এখানে কি হবে, 1920। তাহলে ইয়ারের জায়গায় কি হবে, 1920, এখানে হবে 1920। আচ্ছা, এরপর হচ্ছে কি 1922-তে ইভেন্ট কি হয়েছিল, তাহলে আমরা চলে যাই পেজ 78। 1922-তে দেখো, ইন 1922-তে কী হয়েছিল, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু। নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে আ পোয়েম, এই ঘটনাটা ঘটেছিল। লাস্ট, নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, নজরুলকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল কতই, 78 পেজেই দেখো, ইন ডিসেম্বর 1923, 1923 সালে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তাহলে এখানে কি হবে, 1923। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর দিতে বলেছে। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, এখন বলছে নজরুলকে কবিতা লিখতে কে কে ইন্সপায়ার্ড করেছিলেন বা কারা করেছিলেন। তো যেটা আমি আগে প্রথমেই আলোচনা করে দিয়েছি, তাহলে কি বলবো, কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, এটা আগেই বারবার আলোচনা হয়েছে, ঠিক আছে। বি, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, নজরুল আর্মি লিভ কেন করলো, তাহলে দেখো পেজ 77। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, তাহলে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, সো হি লেফট দ্য আর্মি, ঠিক আছে। নেক্সট, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে পাবলিশড, তাহলে এখানে কি করতে হবে, ইন ধূমকেতু, তাহলে ধূমকেতুতে তার এই কবিতাটা প্রকাশ হয়েছিল, পাবলিশ হয়েছিল। তাহলে ইন হুইচ ম্যাগাজিন আছে না, তাহলে এখানে করতে হবে ইন ধূমকেতু, ইন ধূমকেতু হিজ পোয়েম আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড। লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং,
নজরুল ফাস্টিং শুরু করেছিলেন কেন? তাহলে এটার অ্যান্সার কী হবে? he started fasting because it was his way of protesting against the torture of the British. তাহলে he started fasting because it was his way of protesting against the torture of the British. This is the answer. তাহলে এই প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল। এরপর দেখো এখানে পেজ 81-এ কি আছে? পেজ 81-এ অ্যাক্টিভিটি 7A-তে আছে কি? আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলছে নিচের বাক্যগুলিতে যে কিছু অ্যাডভার্ব রয়েছে সেইগুলোর তলায় দাগ দিতে হবে, আর সেগুলোকে না হচ্ছে ভাগ করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। সেগুলোকে এই যে অ্যাক্টিভিটি 7B-তে একটা ছক দেওয়া আছে, তাহলে সেই অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার আর প্লেস এই ছকটার মধ্যে ঠিকঠাকভাবে না হচ্ছে ভাগ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা আইডেন্টিফাই করি কোনগুলো অ্যাডভার্ব। নাও আই উইল গো টু স্কুল, দেন হচ্ছে নাও, নায়ের তলায় দাগ পড়লো। নেক্সট হি স্যাট বিসাইড মি, আন্ডারলাইন বিসাইড। নেক্সট হি উইল ওয়াচ এ প্লে টুমরো, আন্ডারলাইন টুমরো। নেক্সট সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, আন্ডারলাইন ইগারলি। Next, the train moves slowly out of the station. Slowly is adverb. Next, we won the match yesterday. Yesterday is adverb. Come here. Underline here. Last, I shall gladly do it. Underline gladly. তো এইগুলো এই অ্যাডভার্বগুলোর এবারে ভাগ করতে হবে কি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ টাইমের জায়গায় কী কী হচ্ছে? যেখানে সময় বোঝাচ্ছে তাহলে হচ্ছে নাও, এখন এইটা আসছে। টুমরো, আগামীকাল আসছে। ইয়েস্টারডে, গতকাল আসছে। অ্যাডভার্ব অফ ম্যানার যেটা হচ্ছে ধরনটাকে বোঝাচ্ছে, যেমন হচ্ছে ইগারলি, স্লোলি অ্যান্ড গ্ল্যাডলি আসছে এর মধ্যে। ইগারলি, স্লোলি, গ্ল্যাডলি। লাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বা জায়গা বোঝাচ্ছে। তাহলে বিসাইড পাশে, হিয়ার এখানে, তাহলে বিসাইড আর হিয়ার এইগুলো আসছে অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে। নেক্সট পেজ অ্যাক্টিভিটি 8-এ কি আছে? এখানে বলছে লিঙ্কার দিয়ে না হচ্ছে সেন্টেন্সগুলোকে লিখতে বলছে, ঠিক আছে? এখানে কিছু লিঙ্কার হচ্ছে কি? সংযোগকারী শব্দ, সংযোগকারী বা জয়নিং ওয়ার্ডকে বলা হচ্ছে লিঙ্কার। তো এখানে কী কী লিঙ্কার আছে? অ্যাট ফার্স্ট আছে, দেন আছে, অ্যাট লাস্ট আছে, নেক্সট অ্যান্ড দেয়ার আফটার। তো আমরা দেখি অ্যাক্টিভিটি 8-এ কী আছে। তাহলে এ পট ইজ বট আছে, এখানে আমরা করতে পারি অ্যাট ফার্স্ট এ পট ইজ বট। তারপর করতে পারি কি? দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, হলো। তারপর করতে পারি নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান। তারপর করতে পারি কি? দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড। অ্যান্ড অ্যাট লাস্ট, অবশেষে, মানে এটা তো ফাইনালি, অ্যাট লাস্ট পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনিং। হয়ে গেল তাহলে লিঙ্কার যোগ করে সেন্টেন্সগুলোর ফরমেশন। So after this, thank you for watching my video.